মার্কিনিরা সামরিক দিক থেকে যে এখন যে ইরানে হামলা হচ্ছে, ইরানের সাথে যুদ্ধ, এইটা এক অর্থে চীনের সাথেই যুদ্ধ। কারণ চীন ইরান গভীর বন্ধুত্ব আছে এবং চীনের প্রধান জ্বালানি সরবরাহ রুটের একটা মেজর পর্শন হলো ইরান থেকে আসে। মার্কিন যে পেন্টাগনের ধারণা যে চীনের পারমাণবিক সাবমেরিনগুলো অন্তত গত এক দশক ধরেই সাগরে টহল দিচ্ছে, তবে বেইজিং কখনোই আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করেনি। 2024 সালে চীন ভূখণ্ড থেকে ফ্রান্স পলিনেশিয়ার কাছাকাছি প্রশান্ত মহাসাগরে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছি বরাবরের মতো আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, খবর সংযোগ টক শোর দেশ এবং দেশের বাইরের অগণিত দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আমরা একটু আজকে চীনকে দিয়ে শুরু করতে চাই, কারণ চীন আপনি জানেন যে নেক্সট পরাশক্তি। অনেক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে সে অনেক আগে ছাড়িয়ে গেছে, এখন ঘোষণাটা বাকি আছে যে চীনের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি নিয়ে আমরা প্রচুর কথা বলি, আমরা দেখি তাদের সামরিক সক্ষমতা, দেখি অর্থনৈতিক সক্ষমতা রয়েছে। প্রায় পৃথিবীর 72 থেকে 75টা দেশে তাদের ঋণ দিয়ে বিভিন্ন কার্যক্রম হয়, ডেভেলপমেন্টের কাজ এই চীনারা করে। আমাদের দেশে বাংলাদেশেও বড় বড় প্রজেক্টগুলো কিন্তু চীনের দ্বারা তৈরি, তারা লোনও দেয়। তো সব ক্ষেত্রে যে পারমাণবিক ত্রয়ী শক্তি সক্ষমতার পথে, মানে ভূমি, স্থল এবং জল থেকে, স্থল জল আকাশ, তিন ক্ষেত্রে থেকে একইভাবে পারমাণবিক অস্ত্র ছোড়ার সক্ষমতা তো চীন অর্জন করেছেই। সেই ব্যাপারে একটা রিপোর্ট সামনে এসেছে, এটা যদি আমাদের দর্শকদের একটু সুন্দর করে বুঝিয়ে বলতেন। আসলে চীন তো সবসময় তার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, কারণ বর্তমান যে বিশ্ব পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একক মুরলীপনা, এটা স্বাভাবিকভাবে চীনের জন্য হুমকি হয়ে গেছে এবং চীনও আপনার নিজের নিরাপত্তা নিয়ে কিছুটা নতুন করে ভাবছে। এবং যেই চীনকে আমরা আগে কখনো অনেক বিষয় প্রকাশ্যে আনতে দেখিনি, এখন এই চীনকে আমরা দেখছি তার অনেক বিষয়, বিশ্বের অনেক রাজনীতি, অর্থনীতি, অনেক বিষয় সে প্রকাশ্যে কথা বলছে। আগে যেমন সে চুপচাপ থাকতো, কোনো চীনের মন্তব্য পাওয়া যেত না, কিন্তু এখন সে কথা বলছে এবং হুমকিও দিচ্ছে ক্ষেত্রভেদে। তো মার্কিনিরা সামরিক দিক থেকে যে এখন যে ইরানে হামলা হচ্ছে, ইরানের সাথে যুদ্ধ, এইটা এক অর্থে চীনের সাথেই যুদ্ধ। কারণ চীন ইরান গভীর বন্ধুত্ব আছে এবং চীনের প্রধান জ্বালানি সরবরাহ রুটের একটা মেজর পর্শন হলো ইরান থেকে আসে, যার ফলে ইরানকে যদি আমেরিকা তার নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে তখন সে চীনকে নিয়ন্ত্রণ করতে পারবে। এটা ছিল মার্কিনীদের একটা, মানে সারা পৃথিবীতে কিন্তু এখন যুদ্ধগুলো মূলত জ্বালানি নির্ভর। হ্যাঁ, মানুষ এটাকে ধর্ম, রাজনীতি, জিওপলিটিক্স অনেক কিছু ভাবতেছে, কিন্তু বেসিক জায়গাটা হলো জ্বালানি, খনিজ সম্পদ, সবকিছু মিলে। তো এইটা তো চীন হলো পৃথিবীর আপনার অনেক খনিজ সম্পদের নিয়ন্ত্রক, আফ্রিকা সহ ইভেন আফগানিস্তানে এখন চীনের বেশ উপস্থিতি, রেয়ার আর্থ আছে। তো এই বিষয়গুলো, তো 1980 সালের পর চীনের এটাই প্রথম প্রকাশ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর কি। চীন তো সবসময় তার গোপনে সব কিছু করে। হ্যাঁ, তো চীন সবসময় তার সাবমেরিন, তার মিসাইল, এগুলোর ব্যাপারে একটা রহস্য রাখে। তো 2024 সালে চীন ভূখণ্ড থেকে ফ্রান্স পলিনেশিয়ার কাছাকাছি প্রশান্ত মহাসাগরে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল, আর এইবার চালালো একদম প্রকাশ্যে 80 সালের পর। ওইটা 2024 সালটাই ছিল সর্বোচ্চ প্রকাশ্য, আর এইবার দ্বিতীয়টা। এবং যদিও চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, কিন্তু পেন্টাগন যেটা মনে করে যে 24 সালের পরীক্ষার মতো এবারও চীন মূলত যুদ্ধকালীন পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার মহড়া দিচ্ছে। এবং আসলেই মহড়া কিন্তু আসলে কোনো হালকা বিষয় না। মানে আপনি যখন যুদ্ধের আশঙ্কা করেন তখনই কিন্তু আপনার বাহিনীকে প্রস্তুত করার জন্য একটা মহড়া, মানে অ্যাক্টিভ রাখতে হয় পুরো। তো মার্কিন যে পেন্টাগনের ধারণা যে চীনের পারমাণবিক সাবমেরিনগুলো অন্তত গত এক দশক ধরেই সাগরে টহল দিচ্ছে, তবে বেইজিং কখনোই আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করেনি। আমেরিকার সক্ষমতা নিয়ে যে মানে আঞ্চলিক প্রতিবেশীদের মনে, চীনের আঞ্চলিক প্রতিবেশীদের মনে নতুন করে ভীতি ও সংশয় তৈরি করেছে। এবং চীনের যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিনগুলোর প্রধান শক্তি হলো তার গোপনীয়তা, এবং এই ভীতিটা কাটানো চীনের যারা বন্ধু। এখন যেটা মানে মার্কিনিরা যেটা বলে যে চীনের এই ক্ষেপণাস্ত্র
তারা এক হলো টেস্ট করতেছে, আবার সংখ্যাও বাড়াচ্ছে, নতুন নতুন উৎপাদন করছে। তো এই উৎপাদনের মূল কারণ হলো তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া। একটা ফ্যাক্টর তো রয়েই গেছে সবসময়। হ্যাঁ, তাইওয়ান পরিস্থিতি যে কোনো সময় কিন্তু যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা পারমাণবিক সংঘাতের রূপ নিতে পারে, এবং পেন্টাগন সতর্ক করে বলছে, মানে পেন্টাগনই এই হিসাবটা দেয়, চাইনিজরা তো হিসাব দেয় না। চীন তাদের পারমাণবিক অস্ত্রাগার দ্রুত বাড়াচ্ছে। 24 সালেও চীনের যেখানে প্রায় 600টি সক্রিয় যুদ্ধাস্ত্র ছিল, মানে পারমাণবিক ওয়ারহেড আর কি, তো 2030 সালের মধ্যে তা 1000 ছাড়িয়ে যাবে। এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা এবারের যে চীন পরীক্ষা করলো সেটাতে JL-2 বা JL-3 মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। JL-2 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 7200 কিলোমিটার, যেটা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে হলে একে প্রশান্ত মহাসাগরের মাঝখান থেকে উৎক্ষেপণ করতে হবে, তার মানে সাবমেরিন থেকে। হ্যাঁ। তো অন্যদিকে JL-3 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 10,000 কিলোমিটার, এবং এটি চীনের নিজস্ব উপকূলীয় জলসীমা থেকেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা করতে পারবে। তো গত বছর বেইজিং এক সামরিক প্যারেডে এই মিসাইলগুলো প্রদর্শন করছিল, এবং শি জিনপিং সেই প্যারেডে অংশ নিয়েছিল, এবং সেইখানে খুব কঠিন বার্তা দিয়েছিল পশ্চিমাদেরকে যে এটা এসসি সম্মেলনের সময় আপনার নিশ্চয় মনে আছে, যে আমাদেরকে যদি কিছু করো চাইনিজ হাতুড়ি তোমাদের মাথা গড়িয়ে দেবে। এত কঠিন বক্তব্য এর আগে কোনো চীনা প্রেসিডেন্ট প্রকাশ্যে দেয়নি আর কি। তো চীনের যে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং কিয়াং, উনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম যে ওয়েইবোতে একটি পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান চলতি বা আগামী বছরের শেষের দিকে চীন আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালাতে পারে। এই যে আমরা যেটা বলছি যে চীনা ত্রয়ী, পারমাণবিক ত্রয়ী, তারা ভূমি থেকে ভূমিতে তো আছেই, এখন টেস্ট করলো সাগর থেকে ভূমিতে, এবং আগামী বছর বা এই বছরই তারা এই আকাশ থেকে ভূমিতে বা আকাশ থেকে আকাশে, এগুলো আকাশ থেকে মূলত ভূমিটাই তাদের আসলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। তো এটি সফল হলে চীন নিউক্লিয়ার ট্রায়াড বা পারমাণবিক ত্রয়ী অর্জনের কার্যকারিতা প্রমাণ করতে পারবে। মানে এটা হলো প্রমাণ দেয়া, আপনার করে রাখছেই তারা জিনিস বানানোই আছে, মানে জানান দেওয়ার যে আমরা আছি। তো তখন আর কি, যখন এটা আকাশ থেকে করবে তখন ভূমি, আকাশ, সমুদ্র এই 3 মাধ্যমেই পারমাণবিক হামলার সক্ষমতা অর্জন করবে বেইজিং। এবং চীন এই পরীক্ষার আগে এই অঞ্চলের কিছু দেশকে আগাম বার্তা দিয়েছিল, তা সত্ত্বেও অনেক দেশই এই অভিযানের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আমি আপনাকে জানাইছি, তারপরেও আপনি উদ্বেগ প্রকাশ করেন। হ্যাঁ, আর আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ঠিক আগ মুহূর্তে চীন এটা করলো। হ্যাঁ, যদিও সম্মেলন গতকাল থেকে শুরু হয়েছে, এর আগেই চীন এটা করলো। অস্ট্রেলিয়া এবং ফিজির মধ্যে যে পারস্পরিক একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, এই চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই চীন এই পরীক্ষা চাললো। এইটা দিয়ে কিন্তু প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের সামরিক প্রভাব একটা বার্তা দিল আর কি। এবং অস্ট্রেলিয়াও কিন্তু প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের এই প্রভাব রুখতে চেষ্টা করতেছে কিছুদিন ধরে। তো চীনের এই পরীক্ষাকে অস্ট্রেলিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং এটা নিয়ে অস্থিতিশীল বলে বর্ণনা করেন। আর নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলছেন চীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসাবে ব্যবহার করুক, তা আমরা কোনোভাবেই চাই না। আপনি চাইলেই কি আর না চাইলে, আপনারা যখন চান তখন তো চীন কিছু বলে না। হ্যাঁ, এছাড়া জাতিসংঘের বাকি যে 4 স্থায়ী সদস্য আছে, যেমন ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ছাড়াও ভারত আর উত্তর কোরিয়া এই ধরনের মানে সাগর থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা, সাবমেরিনের মাধ্যমে সক্ষমতা আছে বলে, এবং তারা মাঝে মাঝে এগুলো পরীক্ষা করে। তো চীনের এই পরীক্ষার টাইমিং বা সময় নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বেইজিংয়ের এই শক্তি প্রদর্শন এশিয়ায় তার ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং মিত্রদের রক্ষায় আমেরিকার সক্ষমতা নিয়ে আঞ্চলিক প্রতিবেশীদের মধ্যে নতুন করে ভীতি ও সংশয়, কারণ এখানে তো প্রচুর আমেরিকান বেস রয়েছে এশিয়ার মধ্যে ছড়ায় ছিটে না। এবং এই যে চীনের 4 দিকেও কিন্তু, ইরানের 4 দিকে যেমন মার্কিন বেস, চীনের 4 দিকে মার্কিন বেস, মানে দুইটাকে টার্গেট করে। আচ্ছা, আমরা যেহেতু আপনি ন্যাটো সম্মেলনের কথা বললেন, আমরা জানি যে গতকাল থেকে শুরু হয়েছে ন্যাটো সম্মেলন, সেখানে কিছু ঘটনা ঘটেছে, বিশেষ করে আপনার অস্ত্র চুক্তির ঘোষণা, এটা একটু ছোট করে দর্শকদের বলতেন। না, ন্যাটোর সবচেয়ে এই বৈঠকে সবচেয়ে, যেহেতু আঙ্কারায় হচ্ছে, সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়টা হলো ট্রাম্প আর যে এরদোগানের বৈঠক, এবং সেই বৈঠক হয়েছে, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। এবং সেইখানে ওই যে F-35 কর্মসূচি থেকে যে 2019 সালে রাশিয়ান S-400 কেনার কারণে তুরস্ককে বাদ দেওয়া হয়, সেইটাতে আবার যুক্ত হওয়ার জন্য অনুমতি হয়তো তুরস্ক পাবে, এটা এখনো ঘোষণা দেয়নি, কিন্তু হবে। আর অপরদিকে যেটা মানে মেইন বেসিক যে জিনিসটা, ইউরোপের যে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা দিয়েছে ন্যাটো। এবং মঙ্গলবার এই ন্যাটো যে সামিট ডিফেন্স ইন্ডাস্ট্রি, মঙ্গলবার তো আজকে ওদের যে এই সামিট ডিফেন্স ইন্ডাস্ট্রি ফোরাম, এই বিশাল উদ্যোগের ঘোষণা দেয় ন্যাটো মহাসচিব মার্ক রুতে।
এবং ট্রাম্পের দীর্ঘদিনের দাবি ছিল ইউরোপের প্রতিরক্ষা খাতে নিজেদের ব্যয় বাড়ানোর আহ্বানে সাড়া দিতে এই পদক্ষেপ নেওয়া আছে। মানে ইউরোপিয়ানরা দেখেন এখনো কিন্তু ওই যে ইরান যুদ্ধের ফলে তারা মার্কিনীদের চিনতে পেরেছে কিছুটা, কিন্তু তাও বাদ দিতে পারছে না। তারা এখন সেই মার্কিনীদের থেকেই আবার অস্ত্র কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে, এবং ট্রাম্প এটা বলতেছিল যে তোমাদের খরচ বাড়াও, মানে টাকা দাও আর টাকা দাও, মূল কথা তো তার এটাই। তো এখন আগামী 5 বছরে ড্রোন বিধ্বংসী ক্ষমতা বাড়াতে মিত্র দেশগুলো $40 বিলিয়ন বেশি বিনিয়োগ করবে। সেটাই। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি। আপনি জানেন যে সমুদ্র পথে অবৈধ, এটা তো অবৈধ পথে বিদেশে যায় এবং অনেক অভিবাসী মারাও যায়, গ্রেপ্তার হয়। এটা নিয়ে একটা জরিপ ঠিক না, এটা পরিসংখ্যান আসছে, এটা একটু দর্শকদের বলে আমরা। মানে বাংলাদেশের কর্মসংস্থানের একটা বিশাল জায়গা হলো প্রবাসী শ্রমিক। তো আমাদের প্রবাসী শ্রমিক মূলত প্রথম দিকে ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো, আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, এইসব দেশগুলো, গালফ কান্ট্রিজ। এক সময় ইরান যখন ছিল, মানে 90-এর দশকের দিকে, তখন ইরানেও লোকজন যেত, পরে সেটা কমে গেছে। তো বাংলাদেশিদের এইসব জায়গায় কিন্তু ধরেন স্থলবেষ্টিত এবং বিমানে যেতে হয়, যার ফলে এখানে সর্বোচ্চ এখানে দুর্নীতিটা কি হতো, আমরা বাংলাদেশে প্রচলিত বলা হয়তো গলা কাটা ভিসা, মানে আরেকজনের পাসপোর্টে আপনার ছবি চেঞ্জ করে নামটাম আপনি ওগুলো দিয়ে চলে যেতেন, জাল পাসপোর্ট দিয়ে। তো এইটা ধরেন মোটামুটি একটা সহনীয় মাত্রার। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে শুরু হলো কি আপনার, এরপরে বাংলাদেশের নতুন মার্কেট হলো মালয়েশিয়ার দিকে। এইখানে হইলো কি ওই একইভাবে জাল পাসপোর্ট থাইল্যান্ড হয়ে যাওয়া, ভিয়েতনাম হয়ে যাওয়া, বিভিন্ন দেশে, এবং ওই স্থলপথে বর্ডার ক্রস করতে গিয়ে অনেকে মারা যেত। এবং আদম ব্যবসায়ীরা বাংলাদেশে এখন এগুলো তদন্তও হচ্ছে, অনেক আদম ব্যবসায়ী এই সব হত্যাকাণ্ডের সাথে যুক্ত। তারা বাংলাদেশি এই আদম ব্যবসায়ীরাও ওই সীমান্তে গিয়ে ওদের বলতে তাদের মেরে ফেলো, কারণ টাকা পয়সা নিয়ে নিচ্ছে। তো এরপরে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে, বাংলাদেশের তরুণদের মধ্যে আরেকটা খুব প্রবণতা যে ইউরোপ আমেরিকায় যাওয়ার যে কোনোভাবে। হ্যাঁ, তো আমি বাংলাদেশের যে লস অ্যাঞ্জেলেস যে মার্কিন যুক্তরাষ্ট্রে, ওইখানে যে বাংলাদেশের এমবাসির অফিস আছে, ওনার যে দায়িত্বশীল ছিলেন অনেক আগে, উনি বললো আতিক ভাই প্রায়ই দেখতাম প্রচুর লোক দক্ষিণ আমেরিকা থেকে আসে তার পাসপোর্ট রিনিউ করতে। আমি কয়েকজনের সাথে আলাপ করলাম, তোমরা কিভাবে আসছো, এটাকে বলে ডাঙ্কি মারা আর কি। তো তারা বললো যে আমরা এইভাবে গেছি, নানান দেশ হয়ে স্থলপথে দক্ষিণ আমেরিকা গেছি, ব্রাজিল, আর্জেন্টিনা, এবং ওইখান থেকে বাই রোডে কেউ কেউ আমেরিকায় ঢোকার চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টার মধ্যে তারা দেখছে যে ওইখানেই তারা কেউ কেউ বিয়ে শাদী করছে, কেউ কেউ ব্যবসা শুরু করছে, ওইটাতেই সে আমেরিকার চেয়ে ভালো আছে, এই জন্য সে আর আমেরিকায় ঢুকে নেই, সে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওইখানে থাকে। এবং দক্ষিণ আমেরিকার অনেক দেশে পাসপোর্ট পাওয়া সহজলভ্য হওয়ার কারণেও অনেক, এবং ওই যে গত বিশ্বকাপের সময়ও ব্রাজিল, আর্জেন্টিনায় প্রচুর বাংলাদেশি গেল এইটা। আর ইউরোপে যায় হলো আপনার পূর্ব ইউরোপের দেশগুলো দিয়ে, টার্কি হয়ে, হ্যাঁ, এইসব জায়গা দিয়ে, দুর্গম পাহাড়ি পথ, সাগর পথ, এগুলো দিয়ে, এবং আফ্রিকা দিয়ে যায়। আপনি জানেন যে এই মিশর, লিবিয়া, তারপরে ওই মরক্কো, ওইসব দেশ থেকে, ওখান থেকে ইউরোপ খুব, স্পেন খুব কাছে, মাল্টা কাছে, জিব্রাল্টার প্রণালী দিয়ে খুব ছোট জায়গা, ওইখান দিয়ে তারা ওই রাতের বেলা স্পিড বোট বা বড় ধরনের নৌকা দিয়ে চলে যায়। তো ওই পথ ভুল হলে শেষ, এবং ওইখানে কিন্তু শত শত বাংলাদেশি মারা গেছে। এবং বাংলাদেশের একটা বিশেষ অঞ্চলের লোক ওই এলাকায় যায়, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, এই এলাকার লোক। তো এইটা নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টও উদ্বিগ্ন। গত সরকারের আমলেও বাংলাদেশের পুলিশের আইজিপি, এই ইউরোপিয়ান অ্যাম্বাসেডাররা সাংবাদিকদের আমাদের সহ নিয়ে গিয়েছিল গোপালগঞ্জে, শরীয়তপুরের ওইখানে, যেসব ভিকটিমাইজ, যেসব ফ্যামিলির সন্তান মারা গেছে তাদের অভিভাবকদের আইনা বক্তব্য দিচ্ছে যে আমাদের সন্তান মারা গেছে, আপনাদের পাঠায়েন না। তারপরে তারা যেন, তরুণরা যেন দেশে থাকে, কাজ করতে পারে। আচ্ছা, আর ইউরোপ যদি যেতেই চায় এক ধরনের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে, ভাষা শিক্ষা থেকে, এগুলোর মাধ্যমে। তো কিন্তু আপনার 2006 আমাদের সেই যাত্রা কিন্তু এখনো রোধ করা যায়নি, মানুষ সেইভাবে যাচ্ছেই রিস্ক নিয়ে, এবং প্রচুর মারা যায়। যেমন এগুলা যদিও কিছুটা কমে এসেছে, এবং ইউরোপে আপনি জানেন এইসব ইল্লিগাল বাংলাদেশিদের, যারা ইউরোপে অলরেডি পৌঁছে গেছে, ইল্লিগাল আছে, ইউরোপিয়ান ইউনিয়ন এদেরকে আবার বাংলাদেশ গভর্নমেন্টকে বাধ্য করেছে এক ধরনের সমঝোতায় স্বাক্ষর করতে, যে এদের ফিরিয়ে নিতে হবে, এবং কয়েক দফায় কিছু লোক ফেরত আসছে, এদের পুনর্বাসনের জন্য তারা কিছু বিনিয়োগও করছে বাংলাদেশে। তো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী 2026 সালের, মানে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 7 জুলাই পর্যন্ত বিভিন্ন দেশের মোট 14,623 জন অভিবাসী ভূমধ্যসাগর দিয়ে ইটালিতে মানে উপকূলে পৌঁছে, এর শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। তো দেশভিত্তিক যে পরিসংখ্যান দেখা গেছে, সেইখানে বাংলাদেশ শীর্ষ, এবং বাংলাদেশের সংখ্যা হলো 4,314 জন, তারা ইটালিতে পৌঁছেছে। এবং এইটা ইটালিতে যাওয়া এই বিদেশি অভিবাসীদের মধ্যে 1/3। তো বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে আছে সোমালিয়া, 1,702 জন, এরপরে সুদান
1300, পাকিস্তান 1100 প্লাস, আলজেরিয়া 1100 প্লাস, মিশর 936, ইরিত্রিয়া 662, তিউনিসিয়া 626, মালি 310, নাইজেরিয়া 291, আইভরি কোস্ট 216, ইথিওপিয়া 199, ইরানের 183, দক্ষিণ সুদানের 180 এবং গিনি 179। এই সময় বিভিন্ন দেশের আরও 163 জন অভিবাসী রয়েছে যাদের পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। তো এইটা যে আপনি একটা খেয়াল করে দেখেন, আগে কিন্তু গত 17 বছর শেখ হাসিনার একটা ফ্যাসিস্ট শাসন ছিল, সেই কারণে বিরোধী দলের লোকজনের অনেকেই আসলে মামলা টামলা খেয়ে টিকতে না পেরে পালিয়ে যাওয়ার এটা চেষ্টা করতো। তো এখন তো আবার ধরেন আওয়ামী লীগের একই অবস্থা, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখন বাংলাদেশে খুব ভালো মতোই আছে, তাদের কিন্তু ওই ধরনের টর্চার বা কোনো কিছু ওইভাবে হচ্ছে না। তো যার ফলে কিছুটা কমেছে, কিন্তু সারা ইউরোপেই কিন্তু বাংলাদেশিদের এটা নিয়ে এখন বদনাম হয়ে গেছে যে ইলিগাল ইমিগ্রেন্টস মানে বাংলাদেশে। তো এর ফলে যারা বৈধ আছেন তারাও কিন্তু কিছুটা রাস্তাঘাটে বিপদের সম্মুখীন হন, পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়ে। এই যে তরুণদের মধ্যে মানে সবাই ভাবে যে আমি বুঝি ইউরোপে গেলেই আমার জীবন পাল্টে যাবে, কারিগরি টাকা, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। আপনি দেখেন সবাই চিন্তা করে উন্নত দেশে যাবে, কিন্তু কত পার্সেন্ট লোক যায়? আমাদের যে 1-1.5 কোটি অভিবাসী থাকে, এর মধ্যে ধরেন 1 কোটির উপরে থাকে হলো মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, এইসব মানে কম উন্নত দেশে। আর এরপরে একটা ইউরোপ আর আমেরিকায় ধরেন গত 50 বছরে আমাদের ধনিক শ্রেণী, বিশেষ করে বাংলাদেশের এলিট, গুলশান, বনানী, টন্নি বা আরো উন্নত এলাকায় যারা বসবাস করে, এইসব এলাকার পরিবারগুলো উচ্চশিক্ষিত মাইগ্রেশন, এরা কিন্তু বৈধভাবে মাইগ্রেশন। তো এইরকম বৈধ মাইগ্রেশনের সংখ্যাও প্রায় 30 লাখের মতো। তো লাখ দশেক মানুষ হয়তো এই ইল্লিগালি বা বিভিন্ন আদম ব্যাপারীর প্রচুর টাকা দিয়ে গেছে। তো এই যে বিদেশে এই তরুণদের যাওয়ার সংখ্যার হার কিন্তু 1%-এর মতো। হ্যাঁ, তো এই 1%-এর জন্য আপনি জীবন অন্য সব কাজ কাম বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়া ফোকাস শুধু ওখানে। যেমন আমার এক চাচাতো ভাইরে দেখেছি যে সে ম্যাট্রিক পাস করার পর আমাদের পাশের বাড়ির আরেক চাচা বিদেশ যাবে, ওইটা দেখে তার মাথায় ওই পোকা ঢুকছে, পরে সে আর পড়াশোনাই করলো না, অথচ পরে ওই আদম ব্যাপারের পিছনে ঘুরতে ঘুরতে তার 6-7 বছর চলে গেল, ততক্ষণে তো সে মাস্টার্স পাস করে ফেলতে পারত। অধিকাংশ তরুণদের মধ্যে এটা একটা মোহ কাজ করে যে বিদেশে কিন্তু যেতে পারে, কিন্তু 1%-এর কম, তার কিন্তু দেশেই থাকতে। বরঞ্চ একটা তরুণ, আমি ধরলাম সে খুব বেশি শিক্ষিত না, বাংলাদেশের একটা তরুণ বা তরুণী, সে যদি এসএসসি পাশের পরে, ধরলাম সে এসএসসি পাসই করলো মিনিমাম যোগ্যতা, এরপরে সে 1 বছর যদি সময় দেয়, তার জীবন বাংলাদেশেই ঘুরে যাবে। এই 1 বছরে কি সে কোনো একটা বিদেশি ভাষা শিখুক, সেটা ইংরেজি শিখুক, আরবি শিখুক, ফ্রেঞ্চ শিখুক, চাইনিজ শিখুক, যে কোনো একটা বিদেশি ভাষা, আর 6 মাস একটা হাতের কাজ, সেটা ভালো রান্না। সারা পৃথিবীতে আপনি জানেন বাবুর্চিদের কিন্তু একটা বিশাল ডিমান্ড, কিন্তু বাবুর্চি খুঁজে পাওয়া যায় না। আমাদের বাংলাদেশি সব ছেলে কয় ভাই আমি কি কাজ করব, ওসিডিসি, অনিয়ন কাটার, ডিশ ওয়াশার। হ্যাঁ, তো সে কিন্তু আসলে কোয়ালিটি কিছু হতে পারছে না, কিন্তু সে যদি অন্তত রান্নার কাজটাও শিখে যায়, অথবা সে যদি ফ্রিজ, এয়ার কন্ডিশন এগুলো ঠিক করা শিখে যায়, অথবা গাড়ির একটা মেকানিজম, সেলুনের অনেক দাম, আপনি জানেন সেলুনের তো ভয়াবহ দাম। আর সারা পৃথিবীতে বাংলাদেশের আরেকটা জিনিসের ডিমান্ড আছে, যেটা আমাদের বাংলাদেশের তরুণ তরুণী কেউই মাথায় নেয় না, সব খালি এমনিই চলে যাবে। সারা পৃথিবীতে নার্সের ব্যাপক ডিমান্ড। হ্যাঁ, তো বাংলাদেশে কিন্তু নার্সিং খাতে প্রচুর সুযোগ আছে, এবং নার্সিং, তারপরে যে শেফের কথা বললাম, হ্যাঁ, এই ধরনের গার্ডেনিং এরও প্রচুর আছে। যেমন আপনি ফ্রান্সে, প্যারিসে বাংলাদেশি থাকে হয়তো 1,02,000-এর মতো, কিন্তু আপনি পুরো প্যারিস শহর যখন হাঁটবেন দিনের বেলা, বা ইটালি তো বেশি বাংলাদেশ থাকে, কিন্তু প্যারিসে মনে হবে যে এখানে বাংলাদেশিই থাকে, আর কোনো দেশি লোক থাকে না। কারণ কি, প্রতি মোড়ে মোড়ে যত হকার, বাংলাদেশ সব বাজে কাজগুলো করে এবং কম ইনকাম, পুলিশ দৌড়ায়, নানান ধরনের জটিলতা। অথচ বাংলাদেশিদের চেয়ে 4 গুণ বেশি থাকে ভিয়েতনামিজ লোকজন, কিন্তু ওদের একটা ভিয়েতনামিকে আপনি রাস্তায় পাবেন না ছুটির দিন ছাড়া। পরে আমি একজন ভিয়েতনামিজকে জিজ্ঞেস করলাম ঘটনা কি, কয় আমরা তো, একজন ভিয়েতনামি যে যায় প্যারিসে বা ফ্রান্সের কোনো শহরে, সে ড্রাইভার হিসেবে যায় বা সিকিউরিটি গার্ড হিসেবে যায়, সে করে কি ওই বাড়ির সিকিউরিটির কাজ করে। সে যদি ড্রাইভার যায়, সে করে কি তার আরেক ভাইকে সিকিউরিটি হিসেবে ওই বাড়িতে নিয়োগ দিয়ে দেয়, আইনা। আবার বাড়িওয়ালা বললো তার কিচেনের লোক দরকার, সে তার বউ, বোন টোন বা কোনো মহিলা রিলেটিভকে সেখান থেকে নিয়ে আসে, সাধারণত ওয়াইফদের। তো এইভাবে দেখা গেছে ওরা এত বেশি ওইখানে কাজ করে, কিন্তু তাদের প্রকাশ্যে দেখা যায় না। আর বাঙালি হলো সারাদিন ঘুরে বেড়াবে রাস্তার মধ্যে, বিক্রি টিক্রি। তো যাই হোক, আমাদের তরুণদের বলবো অন্তত 6 মাস যদি আপনি ওই যে আমাদের ছোটবেলায় কিলোগ্রাম, হেক্টাগ্রাম এগুলা শেখানোর জন্য স্যাররা বলাইতো কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, একটা সূত্র বানাইছিল। তো ওইরকম আমাদের এই তরুণ তরুণীরা যারা বিদেশে যেতে চান, হ্যাঁ, তাদের যদি সত্যি ইচ্ছা থাকে,
তাইলে অন্তত 1 বছর ওরকম কিলাইয়া হাকাইয়া বিদেশি ভাষা শিখেন এবং কোন একটা কাজ শিখেন। হ্যাঁ। কাজ শিখেন। স্পেশালি সারা পৃথিবীতে আপনার বাবুর্চির কাজ, মানে কিচেনের কাজ, মানে চাইনিজ খাবার রান্না করা, আরাবিয়ান খাবার রান্না করা, ইংলিশ খাবার রান্না করা, এই খাবারগুলো এখন ঢাকায় অনেক ট্রেনিং সেন্টার আছে, এগুলো থেকে শিখেন। এবং যদি আপনি ইউরোপে যেতে চান, ফ্রান্স শিখেন, জার্মান শিখেন, ইটালিয়ান শিখেন, একটা ভাষাটা জানতে হবে। বাংলাদেশিরা ইউরোপ আমেরিকায় মূলত পিছিয়ে আছে ভাষার জন্য। আমি একবার আপনার ইটালির গ্রিস থেকে বিমানে করে বাহরাইন হয়ে ঢাকা আসছিলাম। তো ওই বাহরাইন পর্যন্ত তো ইউরোপিয়ান এবং বাংলাদেশি। তো ওইখানে আমি একজন লোককে পেলাম, সে লিগাল হয়েছে, তার বয়স তখন প্রায় 60-এর কাছাকাছি, তার বাড়িও ফরিদপুর অঞ্চল। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কখন এসেছিলেন? সে আরো 25 বছর আগে। কয় ভাই আমি এখন কেন যাচ্ছেন? কয় আমি যখন আসছিলাম তখন আমার মেয়েটার কেবল জন্ম হয়েছে, এখন গিয়ে দেখবো মেয়েটার বিয়ে হচ্ছে, সেই বিয়েতে অংশ নিতে যাচ্ছে। তো আমি তারে জিজ্ঞেস করলাম আপনি যে গ্রিসে থাকেন এই প্রায় 25-30 বছর, আপনি কি গ্রিক ভাষাটা শিখছেন? সে বলল একদম খারাপ পর্যায়ে না। আমি কয় আমি না শুধু, অন্য বাংলাদেশিরা আমরা যারা গ্রিসে থাকি তারা শুধু কি ইয়েস নো ভেরি গুড এরকম হাতে গোনা 8-10টা শব্দের বাইরে কিছু শিখে না ইচ্ছা করে। অথচ আপনি এই ক্ষেত্রে ভারতীয়, ইন্দোনেশিয়ান, সিঙ্গাপুরি, ভিয়েতনাম, থাইল্যান্ড, নেপালি, শ্রীলঙ্কান, এদের দেখবেন সবাই ভাষাটা শিখে ফেলে। আর ভাষা যে কোনো দেশে গেলে আপনি যদি ওই দেশে যাওয়ার পরও ভাষাটা শিখেন তাহলে কিন্তু আপনি অনেক আগাতে পারেন। যেমন এই যে মিডল ইস্টে আমাদের এত প্রায় কোটি কোটি লোক বিভিন্ন ব্যাচে আসছে গেছে, এই সংখ্যাটা কয়েক কোটি হবে। এদের কেউ আরবির শুধু ওই ইয়েস নো ভেরি গুডই জানে। তারা আরবি ভাষাটা যদি লিখতে শিখতো, আরবি ভাষাটা যদি আরবি পেপার পড়তে শিখতো, তাহলে কিন্তু তারা ব্যবসা পাতি অনেক কিছু আগায় যেতে পারতো। এবং আমাদের বাংলাদেশিরা ওই এখন যে কম্পিউটারে কাজ করে, আমার পরিচিত অনেক ছেলেপেলে সৌদি আরব সহ, কম্পিউটারে আরবি কম্পোজটাও জানে না। আপনি যদি আরবি কম্পোজটাও করতে পারেন তাও তো ওদের অফিসগুলো থেকে, যেই কাজটা ইন্ডিয়ানরা আমাদের চেয়ে ভালো করে, তাদের আরবি একটা অ্যালার্জি থাকে। তো এইসব ক্ষেত্রে আমাদের তরুণদেরকে অবশ্যই আমি বলবো মালয়েশিয়া যান, সৌদি আরব যান, ইউরোপে যান, যেই দেশে যাবেন যদি টার্গেট করেন যে আমি ওই দেশে যাব, 2 বছর আগে টার্গেট করেন, হাতে 2 বছর সময় রাখেন। 2 বছর এখন যদি আপনি 2 বছর কষ্ট করেন, আপনার বাকি জীবনটা খুব জলজলে হবে। আর এখন যদি 2 বছর আপনি করেন না আমার বাপের টাকা আছে আমি গেলাম গা এইসব, তাইলে গিয়ে কিন্তু আপনি আজীবন সেই ফকিন্নি থাকবেন, ওসিডিসি কাটার। ওইটাই করতে হবে, তাই নিজেকে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। হ্যাঁ, 1 বছর আপনি ভাষা শিখেন, 1 বছর আপনি কাজ শিখেন, তারপরে চলে অটোমেটিক। এবং আপনি যদি যেতেও না পারেন, আমি বলবো যেই ছেলেটি ধরেন ভালো কাজ করলো, রান্নার কাজ শিখলো, সে কিন্তু ঢাকা ইদানিং বাংলাদেশে প্রচুর রেস্টুরেন্ট, ফাস্ট ফুডের দোকান, এইসব জায়গায় কিন্তু এইসব ছেলেপেলে খোঁজে, ইয়াং ছেলেপেলে যারা এই কাজগুলো পারে। ঢাকায় আপনার 50 থেকে 70 হাজার টাকা বেতন। আপনি ইউটিউবে করেন, ইউটিউবে কন্টেন্ট বানান, ওখান থেকেও তো অনেক টাকা আসবে যদি আপনি ভালো করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আতিক ভাই যে কথাটা বললেন, নিজে প্রিপেয়ার্ড হয়ে আসলে বাইরের দেশে যাওয়া হচ্ছে, তাহলে আপনি ঠেকবেন না, আপনাকে পালিয়ে থাকতে হবে। আর এইভাবে জীবনের নিরাপত্তা সাগরের মাঝে মরে যায়। ওই যে আমি আমার একটা ছোট ভাই, সে গ্রিসে গিয়েছিল, বললাম কিভাবে গেলা, তার সাথে তার বাসায় গ্রিসে, আমি কিভাবে তুমি আসলা, বললো মতিঝিলের ফকিরাপুল এলাকার আদম ব্যবসায়ীদের সে দেখে প্রচুর লোকজন, ওইখান থেকে সে বুদ্ধিটা বাইর করলো। সে সোজা ঢাকা থেকে, তখন লিবিয়ায় যুদ্ধ ছিল না, শান্তিময় সুযোগ গাদ্দাফির আমলে, কোনোভাবে সে লিবিয়ার ভিসা ম্যানেজ করছে। তখন লিবিয়ার ভিসা তো কেউ যায় না, চাইলেই সহজ হয়, সে নিজে ফ্লাই করছে লিবিয়ায় গিয়া, সে খুঁজা গিয়ে ওই দালাল বের করছে, লিবিয়ান দালাল, এবং ওইখান থেকে সে ওই নৌকায় করে এই লাম্পাদুসা না কি বলে ওই জায়গায় গেছে। তো ও না, তাকে পাইছি ইটালিতে। হ্যাঁ, তো লাম্পাদুসা। এরপরে আমি বললাম কি হলো তোমাদের, কয় সাগরের মাঝখানে হঠাৎ আমাদের যে নৌকার যে মাঝি, সে দিক হারায় ফেলছে, আমাদের 2 দিনের খাবারও শেষ, কয় কিছু চিরা টিরা, কয় একজনের ঘাড়ের উপরে আরেকজনের 1 বোতল পানি, কয় সূর্য, কয় জীবন তছনছ, কয় এই ঘটনা, মানে সংক্ষেপে বলতেছি, তারা সাগরে ভাসতেছে আর কোনো দিক শূন্যতা। এর মধ্যে কয়েকজন মারাও গেছে, আফ্রিকান অভিবাসী, কয় তাদের ডেড বডি ওখান থেকে উঠে ফেলে দিয়েছে, কারণ ডেড বডি গন্ধ ছড়াবে, আরো ওয়েট কমানোর জন্য ফেলে দিছে। একজনের ঘাড়ের উপর আরেকজন মুতে দিছে, টয়লেট সেরে ফেলছে, কয় তখন কিচ্ছু করার নেই। এর মধ্যে আমরা খিদায় কয় হঠাৎ আকাশে দেখলাম একটা হেলিকপ্টার টহল দিতেছে, কয় এর পরে কখন কি হয়েছে আমরা জানি না, পরে উদ্ধার করে দেখে যে ইটালিয়ান একটা কোস্ট গার্ডের জাহাজ নাকি স্প্যানিশ কোস্ট গার্ডের জাহাজ, ওইটাতে তাদেরকে উদ্ধার করছে। উদ্ধার করে খুব পরিচ্ছন্ন করে, হ্যাঁ, তারপরে তাদেরকে জাতিসংঘের একটা ক্যাম্পে হস্তান্তর করে, সেইখানে তারা 3 মাস কাজ করে, থাকা খাওয়া ফ্রি ছিল। 3 মাসে ওদের কাজ করায়, কিছু একটা টাকা দেয়, দিয়া ওদের এক ধরনের একটা আইডি কার্ড করে দেয় যে যাও এটা নিয়ে আরো 6 মাস তোমরা কাজ করো ইটালিতে,
এরপরে তোমরা দেশে ফিরে যাবা। কয় ভাই এরপরে কি কেউ আর দেশে দেশে ফিরে? ফিরে। হ্যাঁ, তো সে এখন যদিও লিগ্যাল হয়ে গেছে আছে, তারপরে তো কিন্তু এইরকম মানে এই যে ভয় ভয়াবহ লাইফ রিস্ক, হ্যাঁ, এবং আপনার কোন কোন জায়গায় তারা ওই যে এটা তো গেল পুরা সাগর, আবার ধরেন টার্কি থেকে যারা যায়, আরেকজন পাইছি আমি টার্কি থেকে গেছে, কইলো আতিক এমন এক নদী, আমাদের নদীতে তো এরকম কারেন্ট নাই, মানে স্রোত নাই আর কি। না কয় নদীর গভীরতা খুব কম, দেখা গেছে বুক সমান পানি, কিন্তু স্পিড এত, কারেন্টের চোটে কয় একবার যদি পা স্লিপ কাটে বা ওই যে রশি ধরে রাখা ওরা এই পাশ থেকে ওই পাশে পার হওয়ার জন্য, একটু ছুটে গেলেই আপনি কয়েক মাইল দূরে চলে যাবেন এবং মারা যাওয়ার সম্ভাবনাই সর্বোচ্চ। হ্যাঁ, এবং ওই পানি কয় এত শীতল, কয় ফ্রিজের পানির চেয়েও ঠান্ডা, একদম পুরো শুয়ের মতো এইরকম রিস্ক নিয়ে। এবং বললো যে তাহারা ইরাকে তুরস্কের এক পাহাড়ে তারা কয়েকদিন প্রশিক্ষণ নিছে কিভাবে পাহাড় উঠতে হয় নামতে হয়। হ্যাঁ, পাহাড়ে অদ্ভুত। হ্যাঁ, তো এই যে এত রিস্ক, অথচ এই তরুণটি কিন্তু দেশে খুব স্বাভাবিক জীবনে কোনো প্রশিক্ষণ নিতে চাবে না, না অথচ ওইখানে গিয়ে লাইফ রিস্ক নিয়ে আসে যাচ্ছে, যাচ্ছে। এটা একটা তার রোমাঞ্চ কাজ করে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আসলে অভিবাসে পাওয়া যাওয়া, আসলে আপনি যদি প্রিপেয়ার্ড হয়ে যান আপনার কোনো সমস্যা হবে না, এই জন্য আপনারা প্রিপেয়ার্ড হয়ে নিজেরা যান। তো সুপ্রিয় দর্শক, আজকে টক শোটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন সেটা একটু লিখে জানান। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার পরে লাইক, কমেন্ট, শেয়ার করেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।